আম্মু, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? টাকা দিয়ে কি করবি? তোকে তো কালকেও হাত খরচের টাকা দিলাম, আবার কিসের টাকা? আমি কি হাত খরচ চাইছি নাকি? তাহলে কিসের টাকা লাগবে তোর? ভার্সিটি থেকে পিকনিকে যাবে, তাই টাকা লাগবে। অহনা যাবে? ওরা তো আমাদের 1 বছরের জুনিয়র, কিন্তু ওদেরকেও বলা হয়েছে। এখন যাবে কি না জানি না। অহনা গেলে তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে নে। আম্মু, এটা তুমি কি বললে? অহনা যদি না যায় তাহলে কি আমি যাব না? না, যাবি না। কিন্তু কেন? তুই একা একা ঘুরতে যাবি, আর আমার মেয়েটা? আচ্ছা আম্মু, বলো তো, আমি তোমাদের ছেলে নাকি ওই অহনা তোমাদের মেয়ে? দাও না, লাগবেই তো, মাত্র 5,000 টাকা। এত কথা বলিস কেন? আমার সোজা কথা, অহনা গেলে টাকা পাবি, না গেলে পাবি না। এখন যা তো এখান থেকে। কি আর করার, চলে আসলাম রুমে। আম্মু সবসময়ই এমন করেন আমার সাথে। আমি সিয়াম, এবার অনার্স সেকেন্ড বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে। আর অহনা আমার চাচাতো বোন, আমার ছোট চাচার মেয়ে। আমার কোনো বোন নেই, তাই আমার আম্মু আব্বু অহনাকে অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। আবার ওর আব্বু আম্মুও আমাকে অনেক ভালোবাসে, কারণ তাদেরও কোনো ছেলে নেই। আমি চাচাকে ছোট আব্বু আর চাচিকে ছোট আম্মু বলে ডাকি। আর অহনা আমার আম্মুকে বড় আম্মু আর বড় আব্বু বলে ডাকে। একটু পর আম্মু এসে আমার হাতে 5,000 টাকা দিয়ে দিলেন। আমি তো অবাক হয়ে গেলাম। আম্মু, তুমি আমাকে টাকা দিচ্ছ? দিচ্ছি, কারণ অহনাও যাবে বলেছে। ও, তাই তো বলি, এত সহজে দিলে কিভাবে? টাকা লাগবে না, আমি যাব না। তোমার ওই শাকচুন্নিকেই যেতে বলো। যাবি না মানে? অহনা কি একা যাবে নাকি? হ্যাঁ, ওই শাকচুন্নি একাই যাবে, আমি যাব না। তোমাদের আদরের মেয়েকেই পাঠাও। এমন সময় অহনা আমার রুমে আসলো আর চেঁচিয়ে বলে উঠল, বড় আম্মু, ও আমাকে শাকচুন্নি বলছে, আর তুমি কিছু বলছো না কেন? ও তাই তো। ওই, তুই ওকে শাকচুন্নি বললি কেন? শাকচুন্নিকে শাকচুন্নি বলবো না তো কি বলবো? কি, আমি শাকচুন্নি? তবে রে। বলেই অহনা আমার দিকে তেড়ে আসতে চাইলে আম্মু বাধা দিলেন। হয়েছে, এবার থাম তোরা। তোমার ছেলেকে না করে দাও আমাকে শাকচুন্নি ডাকতে, না হলে আমি কিন্তু খুন করে ফেলবো বলে দিলাম। এ তো দেখি আস্ত একটা খুনি। সিয়াম, থাম বলছি। আর এই ধর টাকা। এত টাকা কেন আম্মু? তোর 5,000 টাকা, অহনার 5,000। ওর 5,000 মানে? ওর টাকা তুমি দিচ্ছ কেন? আর কেউ কি নাই ওর? লাগবে না বড় আম্মু, আমি যাব না। সিয়ামের বাচ্চা, তোকে একটা চড় মারবো বলে দিলাম। আর একবার যদি এইসব কথা বলিস, তোকে যা বলি তাই কর। আর টাকা তোর কাছে রাখবি। অহনা যা যা খেতে চায়, যা যা কিনতে চায়, সব দিবি তুই। ওর টাকা ওর কাছেই দাও, ওর মন যা চায় তাই করবে। বুঝছি, তোর আব্বুকে বলতে হবে। থাক, বলা লাগবে না, আমি সব করব। আর শোন অহনা, সিয়াম যদি তোকে বকা দেয়, তাহলে সাথে সাথে আমাকে বা তোর বড় আব্বুকে ফোন করবি। ঠিক আছে বড় আম্মু। এই বলে আম্মু চলে গেল। আর অহনা আমার কাছেই বসে আছে। আমি ফেসবুকিং করছি। ওই, কি করিস? খাচ্ছি। মিথ্যা বলিস কেন? তুই তো ফেসবুকিং করছিস। দেখতেই যখন পাচ্ছিস, তাহলে জিজ্ঞেস করছিস কেন? দেখি তো কোন মেয়ের সাথে কথা বলছিস। আমি কার সাথে কথা বলবো না বলবো তা কি তোকে বলতে হবে? আমাকেই বলতে হবে, না হলে আমি বড় আম্মুকে বলে দিব। কি বলবি তুই? বলবো তুই একটা মেয়েকে খারাপ কথা বলছিস। কি? আমি আবার কাকে কি বললাম? বলিসনি, কিন্তু আমি বলবো বড় আম্মুকে। তারপর বড় আম্মু তোকে ধরে সেই কেলানি দিবে। তোকে আমি এমনি এমনি শাকচুন্নি বলি না। দেখি দে তোর মোবাইল। তোর হাতে দিতে হবে কেন? আমার হাত থেকে দেখতে পারছিস না? না, পারছি না বড় আম্মু। অমনি আমি অহনার মুখটা চেপে ধরলাম। চুপ, ধর, এই নে, তাও আম্মুকে ডাকিস না। ফোনটা হাতে নিয়ে আমি যেই কয়টা মেয়ের সাথে মেসেজ করেছি সবগুলোরে ব্লক দিয়ে আনফ্রেন্ড করে দিল। তারপর আমার হাতে ফোনটা দিয়ে চলে যেতে লাগলো। মোবাইল হাতে নেওয়ার পর যখন দেখলাম ও এই কাজটা করেছে, সাথে সাথে দিলাম দৌড়ানি। অহনা গিয়ে আম্মুর পেছনে পালালো।
তা দেখে আম্মু বলল, কি রে, আবার কি হয়েছে তোদের? ওই শাকচুন্নিটা কি করেছে জানো? কি করছি বল যদি সাহস থাকে। কি করছে অহনা? কিছু না, থাক। এই বলে আমি চলে আসলাম আর ভাবলাম এর প্রতিশোধ সময় আসলে ঠিকই নিব। আমি আবার সবাইকে রিকোয়েস্ট দিলাম আর সবাইকে মেসেজ করে দিলাম যে আইডিতে কী যেন হয়েছে, তাই নিজে নিজেই আনফ্রেন্ড হয়ে গেছে। পরের দিন ভার্সিটি যাব, আম্মু এসে অহনাকে আমার কাছে দিয়ে গেল। প্রতিদিন আমরা একসাথেই যাই, কিন্তু কালকের জন্য আম্মুকে নিয়ে আসলো। আমি যদি না নিয়ে যাই, আমি বাইক চালাচ্ছি আর অহনা পিছনে বসে আছে। আমি কথা বলছিলাম না দেখে বলল, আচ্ছা শিয়াম, পিকনিকে যাবে কয় তারিখে? আমি কিছুই বললাম না। অহনা আবারও বলল, ওই কি বলি শুনতে পাস না? আচ্ছা, আমি তোর বড় না ছোট? বড়। কেন? তো তুই আমাকে তুই করে বলিস কেন? আবার নাম ধরে ডাকিস। এখন থেকে তুমি করে আর শুধু ভাইয়া বলে ডাকবি। পারবো না। আমি ব্রেক কষে বাইকটা একটু সাইডে থামালাম। পেছন থেকে ও ধাক্কা খেয়ে আমার পিঠে ঠুস করে লাগলো। এই, বাইক থামালি কেন হঠাৎ? আমি হেলমেট খুলে ওর দিকে তাকালাম। নাম। নামবো মানে? নাম বলছি। রাস্তায় দাঁড় করিয়ে ড্রামা করিস না, মানুষ দেখতেছে। মানুষ দেখুক, আজকে ডিসিশন হবে আমি তোর কে। অহনা ঠোঁট ফুলিয়ে বলল, মানুষ। অহনা। অহনা হেসে ফেলল, তারপর একটু নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুই বড়, খুশি? তুই না, তুমি বল। ঠিক আছে, আপনি বড়, এখন চলেন। আমি আবার বাইক স্টার্ট দিলাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। এই মেয়েটা আমাকে রাগায়, জ্বালায়, আবার হাসায়ও সবচেয়ে বেশি। ভার্সিটির গেটে ঢুকতেই ও আমার কাঁধে টোকা দিল। শুনেন ভাইয়া, কি? আমার ফ্রেন্ডরা যদি জিজ্ঞেস করে আমরা কি লাগি, তখন কি বলবো? বলবি আমি তো ড্রাইভার। ঠিক আছে, তাহলে আমি বলবো তুমি আমার বডিগার্ড। বডিগার্ড আবার কেন? কারণ তুমি সব সময় আমার দিকে নজর রাখো। এত নাটক করিস কিভাবে? জন্মগত ট্যালেন্ট। বালের ট্যালেন্ট। অফিস রুমে লাইনে দাঁড়িয়ে পিকনিকের টাকা দিলাম আমার এবং অহনার। রশিদ হাতে নিয়ে বের হতেই অহনা বলল, দাও আমার রশিদ। আমার কাছে থাক। কেন? তুই হারিয়ে ফেলবি। আমি কিছু হারাই না। সেটা আমি ভালো করেই জানি। অহনা মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো, আবার 2 সেকেন্ড পরেই ফিরে এলো। শোনো। আমি তাকালাম না। রাগ করছো? না। তাহলে কথা বলছো না কেন? এমনি। অহনা এবার একদম সামনে এসে দাঁড়ালো। কালকের ফোনের জন্য সরি। আমি চুপ। অহনা আবারও বলল, আসলে আমার খারাপ লাগছিল, জানি না কেন। তুমি কারোর সাথে কথা বলো দেখলে আমার রাগ লাগে। আমি এবার ওর দিকে তাকালাম। কেন রাগ লাগে? জানি না। ওর চোখ দুটা কেমন জানি চুপচাপ হয়ে গেল। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি দিল। আমি হালকা গলায় বললাম, আর আমার যখন রাগ লাগে তখন তুই আমাকে সম্মান দিস না। কিন্তু এখন তো দিই। সবসময় দিবি তো? হ্যাঁ। তারপর আমি আর অহনা গাছতলায় গিয়ে বসলাম। ও আইসক্রিম খাচ্ছে আর আমারটাই নজর দিচ্ছে বারবার। নিজেরটা খা, আমারটার দিকে তাকিয়ে আছিস কেন? তোমারটা বেশি টেস্টি মনে হচ্ছে। সবসময় আমারটাই ভালো লাগে তোর? হুম। কেন? কারণ তুমি দিলে সেটা আলাদা লাগে। আমি থমকে গেলাম। ও বুঝতেই পারলো না কি বলে ফেলেছে। পিকনিকে গেলে কিন্তু আমাকে একা ফেলে কোথাও যাবে না। কেন? মেয়েরা থাকলে ওদের সাথে গল্পে ব্যস্ত হয়ে যাবে। তাতে তোর কি? আমার কিছু না। তাহলে? আমি রাগ করব। কেন? অহনা চুপ। অহনা, তুই কি আমার ওপর অধিকার দেখাচ্ছিস? অহনা নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটু। আমার মাথার ভেতর যেন কেউ ঢিল ছুড়ল। এই মেয়েটা কি আসলে বুঝে না, নাকি না বুঝে থাকার ভান করে? আমি আর কিছু বললাম না। বাড়ি ফেরার সময় ও পেছন থেকে হালকা করে আমার শার্ট ধরে বসল।
ভাইয়া, হুম। তুমি কি পিকনিকে আমার পাশে বসবা বাসে? কেন? এমনি। সেটা সময় আসলে দেখা যাবে। ঠিক আছে। পিকনিকের দিন সকাল থেকেই বাসার অবস্থা হুলস্থুল। আম্মু বারবার বলে দিচ্ছে, অহনাকে দেখে রাখবি, খাবার ঠিকমতো খাওয়াবি, বেশি দৌড়াদৌড়ি করতে দিবি না। আমি শুধু বলেছিলাম। অহনা নতুন ড্রেস পরে বের হলো, হালকা হলুদ রঙের, চুল খোলা। ওকে দেখে আমার প্রথম রিয়াকশন ছিল, এই মেয়ে কি সত্যি এত বড় হয়ে গেছে নাকি আজকেই হলো? আমি চোখ সরিয়ে নিলাম। কি দেখো? কিছু না, তাড়াতাড়ি আয়, দেরি হচ্ছে। বাসে সিট নিয়ে ছোটখাটো যুদ্ধ লেগেই গেল। অহনা আগে উঠে জানালার পাশের সিট দখল করে আমাকে ডাকলো। ভাইয়া এইখানে বসো। আমি ওর পাশে বসতেই ও খুশিতে ব্যাগটা কোলে তুলে নিল। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল, সিয়াম, এদিকে এসে বসো না। আমি ঘুরে তাকালাম। রিয়া, আমাদের ডিপার্টমেন্টের, বেশ ফ্রেন্ডলি টাইপ। ক্লাসে 2-1বার কথা হয়েছে। আমি বললাম, পরে আসতেছি। অহনা চুপ, কিন্তু ওর ওই চুপ থাকাটাই বেশি ভয়ঙ্কর। কিছুক্ষণ পর আমরা বাস থেকে নেমে গেলাম। জায়গাটা ছিল নদীর ধারে রিসোর্ট টাইপ। সবাই নেমেই ছবি, হইচই এবং গ্রুপ সেলফি শুরু করে দিল। আমি ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের সাথে মিশে গেলাম। রিয়া এসে দাঁড়ালো পাশে। আজকে খুব সুন্দর লাগছে তোমাকে। কেন, অন্যদিন কি সুন্দর লাগে না? তা বলিনি, বলছি যে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। ও, থ্যাঙ্কস। ধীরে ধীরে গল্প জমে গেল। কে কোন স্কুল থেকে এসেছে, কার কোন সাবজেক্টের সমস্যা, এইসব। দূর থেকে কয়েকবার দেখলাম অহনা তাকিয়ে আছে। প্রথমে ভাবলাম এমনি, পরে বুঝলাম ও শুধু তাকাচ্ছে না, নজর রাখছে। দুপুরে খাবারের লাইনের জন্য দাঁড়িয়ে আছি। রিয়া এসে বলল, প্লেটটা ধরো তো, আমি সালাদ নিচ্ছি। আমি প্লেট ধরলাম। তখন পাশ দিয়ে যাওয়ার সময় অহনা হালকা ধাক্কা দিয়ে বলল, ওহ সরি, দেখিনি। আমি জানি ও দেখেছিল। আমি চোখ কুঁচকে তাকালাম। ও অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগলো। বিকেলের সবাই গ্রুপ গেম খেলছিলাম। আমি, রিয়া আরও কয়েকজন মিলে বসে গল্প করছিলাম। রিয়া হঠাৎ বলল, সিয়াম জানো, তোমাকে প্রথম দিন দেখে ভেবেছিলাম তুমি খুব রাগী। আর এখন? এখন মনে হয় তোমার ভেতরটা অনেক নরম। আমি হাসলাম। এই দৃশ্যটা অহনা দূর থেকে দেখছিল। ওর মুখের ভাব বদলে গেছে। বিকেলের শেষের দিকে নদীর ধারে একটু নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছিলাম। রিয়া পাশে এসে দাঁড়ালো। একটা কথা বলবো? বলো। আজ সারাদিন তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আসলে অনেকদিন ধরেই তোমাকে পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি। আমি চুপ। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলি, আমি তোমাকে লাইক করি। আমার মাথা হালকা ঝাঁকুনি খেলো। উত্তর কি দেব সেটা ভাবছি। ঠিক তখনই পেছন থেকে কারো দ্রুত পায়ের শব্দ কানে এলো। অহনা এসে দৌড়ালো আমার সামনে। কি হচ্ছে এখানে? রিয়া অবাক। আমরা কথা বলছিলাম। দূর থেকে সব দেখছি, খুব দরকারি কথা বুঝি। এক্সকিউজ মি, তুমি কে? অহনা এক পা সামনে এগিয়ে গেল। আমি কে সেটা জানার দরকার নেই। কারোর সাথে কথা বললে এত কাছে এসে দাঁড়ানো লাগে না, দূরত্ব বজায় রেখেও কথা বলা যায়। অহনা, এখান থেকে যা। অহনা শুনল না। কারো পেছনে ঘুরলেই কাউকে পাওয়া যায় না। রিয়ার মুখ লাল হয়ে গেল। দেখো, এভাবে কথা বলার কোনো রাইট তোমার নেই। আছে। আমি এবার জোরে বললাম, অহনা চুপ কর বলছি। না, আমি চুপ করব না। সকাল থেকে দেখছি এই মেয়ে তোমার সাথে আঠার মতো লেগে আছে। চারপাশে 2-1জন তাকাতে শুরু করেছে। আমি কঠিন গলায় বললাম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। অহনার চোখ বড় হয়ে গেল। হয়তো এই প্রথম আমি ওর সাথে এমন গলায় কথা বললাম। রিয়া কাঁধ সোজা করে বলল, তোমার সাথে পরে কথা বলবো সিয়াম, এখন বলার মুড নেই। বলেই রিয়া হনহন করে চলে গেল। অহনা দাঁড়িয়ে আছে, ওর ঠোঁট কাঁপছে। তুমি ওর জন্য আমার উপর রাগ দেখালে? তুই ওর সাথে এভাবে কথা বললি কেন? কারণ ও তোমার কাছে দাঁড়িয়েছিল। তাতে তোর সমস্যা কি?
অহনা চোখে পানি চলে এলো। আমি সহ্য করতে পারি না। কেন? অহনা চিৎকার করে উঠল। কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার চারপাশের শব্দ যেন বন্ধ হয়ে গেল। অহনা কাঁদতে কাঁদতে বলছে, ছোটবেলা থেকে তোমাকে নিজের ভাবছি। তুমি অন্য কারোর সাথে হাসলে আমার ভিতরটা পুড়ে যায়। আমি চাই না কেউ তোমার এত কাছে আসুক, আমি চাই না। আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি, যেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুমি রাগ করো, বকা দাও, তবু দূরে যেও না প্লিজ। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। দূরে সবাই ব্যস্ত, কিন্তু এই ছোট্ট জায়গাটাই সময় থেমে আছে। আমি ধীরে বললাম, এতদিন কেন বলিসনি? অহনা চোখ মুছল। ভয় পেয়েছিলাম যদি তুমি না মানো। আমি কোনো উত্তর দিলাম না। শব্দ যেন গলায় এসে আটকে গেল। অহনা আমার চোখের দিকে তাকিয়ে কিছু খুঁজছিল, হয়তো ভরসা, হয়তো ভয়, হয়তো একটুখানি আশা। কিন্তু আমি তখনও স্থির দাঁড়িয়ে। দূর থেকে কারা যেন ডাকছিল, সবাই বাসে ওঠো। সময় থেমে থাকলেও পৃথিবী থামে না। আমি শুধু বললাম, চল, দেরি হচ্ছে। অহনা আর কিছু বলল না, মাথা নিচু করে হাঁটতে লাগলো। আমাদের মাঝে সেই আগের খুনসুটি নেই, ঝগড়াও নেই, বরং একটা ভারী নীরবতা। বাসে ওঠার পর ও আগের সিটেই বসল, জানালার পাশে। আমি পাশে গিয়ে বসতেই ও একটু সরে জায়গা করে দিল, কিন্তু তাকালো না। পুরো রাস্তা ও বাইরে তাকিয়ে রইল। মাঝে মধ্যে হাতের পিঠ দিয়ে চোখ মুছছিল। আমি কিছু বলিনি, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। রিয়া একবার বাসের মাঝখান থেকে তাকিয়েছিল আমাদের দিকে। আমি চোখ সরিয়ে নিয়েছিলাম। বাসা ফিরে আম্মু দরজায় দাঁড়িয়েছিল। কেমন হলো পিকনিক? মজা করছিস? আমি জোর করে হাসলাম। অহনা জুতা খুলেই ভেতরে ঢুকে গেল, কারো দিকে তাকালো না। আম্মু অবাক। কি হয়েছে ওর? কিছু না, ক্লান্ত। কিন্তু এটা ক্লান্তি না, এটা ভেতর ভাঙ্গা চুপচাপ কষ্ট। রাতে খেতে ডাকলে অহনা বলল, ক্ষুধা নেই, খাবে না। আম্মু জোর করলেও 2 লোকমার বেশি খেলো না। পরদিন সকালেও একই অবস্থা, চুপচাপ, ফ্যাকাশে। আগে যে মেয়ে সকাল থেকে সারা বাসা মাথায় তুলত, আজ সে বারান্দায় বসে ফাঁকা চোখে রাস্তায় তাকিয়ে থাকে। আম্মু চিন্তায় পড়ে গেল। আম্মু আমাকে বলল, তুই কিছু বলেছিস ওকে? আমি মাথা নেড়ে না বললাম, কিন্তু বুকের ভেতর কেমন মোচড় দিচ্ছিল। পরের দিন দেখি ওর প্রিয় চকলেটটা টেবিলে পড়ে আছে, খোলা হয়নি। ফোন হাতে নেয় না, টিভি দেখে না, আমার সাথে ঝগড়া তো দূরের কথা, চোখে চোখও রাখে না। ওর এই চুপ হয়ে যাওয়া আমাকে অস্থির করে তুলল। ঝগড়াটে অহনা সহ্য করা যায়, এই নীরব অহনা না। রাতে ছাদে গিয়ে দেখি ও একা বসে আছে। আমি ধীরে গিয়ে পাশে দাঁড়ালাম। ঘুমাসনি? ও মাথা নাড়ল। খাচ্ছিস না কেন? ইচ্ছে করে না। কথাগুলো একদম নিস্তেজ, যেন ভেতরে কিছুই নেই। আমি বসে পড়লাম ওর পাশে। কিছুক্ষণ দুজনেই চুপ। হঠাৎ ও বলল, সেদিনের কথা ভুলে যাও। আমি কিছু বলিনি ধরে নাও। কেন? কারণ সবাই সব পায় না। অহনা, প্লিজ আর কিছু বলো না। তুমি অস্বস্তিতে পড়ো, আমি চাই না। ও উঠে চলে যেতে চাইলে আমি হাত ধরে ফেললাম, খুব জোরে না, কিন্তু ছাড়ার মতোও না। ছাদে হালকা বাতাস বইছে, দূরে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে, অথচ আমাদের দুজনের মাঝখানে এমন নীরবতা, যেন এই শহরে আর কেউ নেই। অহনা হাত ছাড়ানোর চেষ্টা করল না, শুধু বলল, ছাড়ো, কেউ দেখে ফেলে খারাপ ভাববে। সবকিছু এভাবে চাপা দিয়ে রাখবি? কষ্ট হলে বলবি না? অহনা নিচের দিকে তাকিয়ে রইল। ওর চুলগুলো মুখের সামনে উড়ে এসে পড়ছে, আগের মতো বিরক্ত হয়ে সরাচ্ছে না। বললে কি বদলাবে? আমি কিছু বললাম না, কারণ এই প্রশ্নের সোজা উত্তর আমার কাছেও নেই। কিছুক্ষণ পর ও নিজেই বলল, তুমি না বললেও আমি বুঝে গেছি। তোমার জীবনে আমার জায়গাটা আলাদা। যেমনটা আমি ভাবি তেমনটা না। তুই ধরে নিলি কেন? কারণ তুমি চুপ ছিলে। সেদিন তুমি যদি একটু হলেও বলতে, অহনা থাম, পরে কথা বলি, তাহলেও বুঝতাম আশা আছে। কিন্তু তুমি শুধু দাঁড়িয়েছিলে, যেন আমি ঝামেলা করছি। আমি শকড ছিলাম। তুই হঠাৎ এসব বলবি ভাবিনি।
আমি নিজেও ভাবিনি, কথাগুলো নিজে নিজেই বের হয়ে গেছে। বাতাসে একটা শুকনো পাতা উড়ে এসে আমাদের মাঝখানে পড়ল। অহনা পা দিয়ে সরিয়ে দিল। তুই কি ভাবিস আমি কিছুই ফিল করি না? অহনা চুপ। তুই যখন অন্য কারোর সাথে হাসিস, তোর ফ্রেন্ডের সাথে প্ল্যান করিস, আমারও খারাপ লাগে, কিন্তু আমি সেটা নিয়ে চিৎকার করি না। কেন করো না কেন? কারণ আমি ভয় পাই। ভয়? তুমি আবার কিসের ভয় পাও? আমরা শুধু দুজন মানুষ না, দুইটা পরিবার জড়িয়ে আছে আমাদের সঙ্গে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি যদি ভুল করি তাতে সবাই অনেক আঘাত পাবে। তাহলে কি ভালোবাসা ভুল? ভালোবাসা ভুল না, কিন্তু সব ভালোবাসার পথ একরকম না। ও ঠিক আছে, আমি চেষ্টা করব বদলাতে। না, তুই বদলাবি না। জোর করে কিছু চাপা রাখলে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। তুই বদলালে আমার কষ্ট হবে। অহনা থেমে গেল। ওর চোখে অবাক আর অল্প আলো একসাথে জ্বলে উঠল। কেন? কারণ তোর এই জেদ, রাগ, অধিকার দেখানো এগুলো না থাকলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কিন্তু তুমি তো এগুলো পছন্দ করো না। সব সময় না, কিন্তু এগুলো হারিয়ে গেলে আমি তোকেই মিস করব। ও কিছু বলল না, শুধু চোখের কোণে জমে থাকা পানি হাতের পিঠ দিয়ে মুছে নিল। আমি গভীর নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল এতদিন বুকের ভেতর যা গুমড়ে ছিল, আজ না বললে আর কখনো বলা হবে না। সেদিন নদীর ধারে আমি চুপ ছিলাম, তার মানে এই না যে আমার মনে কিছুই ছিল না। আমি ভয় পেয়েছিলাম নিজেকে, তোকে, আমাদের ভবিষ্যৎ সব কিছুকে। তুই যখন বাইকের পেছন থেকে শার্ট ধরে বসিস, যখন রাগ করে মুখ ফুলিয়ে থাকিস, যখন জোর করে আমার আইসক্রিম খাস, আমার ভেতরে যে কি হয় আমি নিজেও বুঝি না। শুধু জানি তুই কাছে থাকলে অদ্ভুত শান্তি লাগে। তাহলে এতদিন দূরে দূরে ছিলে কেন? কারণ আমি নিশ্চিত হতে চেয়েছি এটা সাময়িক আবেগ কিনা, সময় গেলে মুছে যাবে কিনা। আমি চাইনি তোর মনে হালকা কোনো অনুভূতি ঢুকিয়ে পরে ভেঙে দিতে। আমার অনুভূতি হালকা না। আমারটাও না। এই কয়েকটা শব্দ বলতেই বুক হালকা হয়ে গেল, যেন অনেক দিনের ভার নামল। অহনা ফিসফিস করে বলল, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তোকে ভালোবাসি অহনা। চারপাশে রাত যেন আরও চুপ হয়ে গেল। দূরের আলো ঝাপসা লাগছিল। অহনা হঠাৎ কাঁদতে লাগল। এতদিন পর বললে? ভেবেছিলাম আরও পরে বলতে, কিন্তু তুই আর তা হতে দিলি না। ও হালকা ঘুষি মারল আমার হাতে। তুমি জানো আমি কত কেঁদেছি এই কদিন। আন্দাজ করতে পারছি, কিন্তু আমিও ভালো ছিলাম না। তো এখন কি হবে? এখন কিছুই হুট করে হবে না। আমরা তাড়াহুড়ো করব না। আগে নিজেদের বুঝবো, পড়াশোনা শেষ করব, নিজেদের জায়গায় দাঁড়াবো, তারপর পরিবারকে বলার সময় আসবে। তারা মানবে? আমরা যদি ঠিক থাকি তাহলে তারা একদিন না একদিন বুঝবেই, আর না বুঝলেও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। অহনা মাথা কাঁধে ঠেকিয়ে বলল, আমি অপেক্ষা করব। আমিও। নিচ থেকে আম্মুর ডাক ভেসে এলো। আমরা দুজনেই হেসে ফেললাম। সিঁড়ি দিয়ে নামার সময় অহনা মাঝপথে ফিসফিস করে বলল, একটা কথা বলি? বল। আজকে থেকে তাহলে তুমি শুধু ভাইয়া না, তাহলে? ছাইয়াও। সব ভালোবাসা শুরু হয় চুপচাপ, আর একদিন না একদিন সাহস করে নিজের জায়গা করে নেয় হৃদয়ে। সিয়াম আর অহনার গল্পটাও ঠিক তেমনই। ঝগড়া, অভিমান, অধিকার আর না বলা অনুভূতি মিলে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে তাদের সত্যিকারের ভালোবাসা। হয়তো এমন গল্প আমাদের আশেপাশে আছে। কেউ বলে, কেউ লুকিয়ে রাখে, আবার কেউ সাহস করে ভালোবাসার কথা বলে ফেলে ঠিক সময়ে। যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটা কমেন্টই হতে পারে আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা। আর এমন আরও সুন্দর হৃদয় ছোঁয়া রোমান্টিক লাভ স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভালোবাসার অনুভূতিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।